Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Narovi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. নমস্কার, আমি রাজদীপ এবং আমার সাথে আছে মায়া। আর আপনারা দেখছেন ক্যালকলিং টিভি, হেডলাইন্স ত্রিপুরা এবং নিউ ভিশন বাংলা। আজ ন্যাশনাল ডক্টরস ডে উপলক্ষে অ্যাভেনির শো এবং নারোভি হসপিটালসের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটি দেখা যাচ্ছে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ এবং গোটা বাংলাদেশে। नमस्कार दोस्तों, मैं माया। स्वागत है आपका आज के खास कार्यक्रम में। যখন গোটা দেশ তথা গোটা বিশ্ব ছিল গৃহবন্দী, যখন এক অদৃশ্য শত্রুকে মোকাবিলা করতে দেশকে বাঁচাতে এগিয়ে এসেছিল সাদা কোট পরে, প্রিয় মানুষদেরকে কাছে চেয়েও কাছে থাকতে পারেনি যারা, যখন ভ্যাকসিন আবিষ্কার হয়নি, সাধারণ মানুষরা যখন সামাজিক দূরত্ব না মেনে করোনা রোগীকেই সামাজিকভাবে অচ্ছুত করে দিয়েছিলেন, তখন এই মানুষরূপী ভগবানরা তাদের আগলে রেখে সুস্থ করে বাড়ি ফিরিয়েছিলেন। সেই সাদা কোটের যোদ্ধাদের অনেকেই বাড়ি ফেরেননি, কিন্তু আমাদের পরিবারকে ফিরিয়েছেন। অক্সিজেনের অভাবে যখন আমরা পরিজন হারিয়ে চোখের জল ফেলছিলাম, তখন তারাও চোখের জল ফেলছিলেন। যারা বাড়ি ফিরেছিলেন তারা বলেন, আমরা ভগবান দেখিনি, কিন্তু ডাক্তার বাবুদের দেখেছি। আসুন আজ তাদের সাথে ভাগ করে নিই দিনটা। তারাও যে মানুষ, হসপিটালের বাইরে, তাদের সাথে দেব আজ আড্ডা। জানবো আমাদের এই ডাক্তার বাবুদেরকে নতুন ভাবে, নতুন রূপে। आज नेशनल डॉक्टर्स डे के दिन मैं सभी भारतवासियों की तरफ से अपने डॉक्टर्स का धन्यवाद करती हूँ उनकी निस्वार्थ सेवा के लिए। अब आज के खास कार्यक्रम के लिए हम आमंत्रित करते हैं हमारे मेहमानों को। আমি প্রথমেই স্বাগত জানাই আমাদের ডাক্তার বাবু, ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক। নমস্কার ডাক্তার বাবু। নমস্কার। ডক্টর শামিমা ইয়াসমিন, নমস্কার। ডক্টর দীপ্তাংশু মুখার্জি, নমস্কার। এবং ডক্টর মিঠুন ঘোষ, নমস্কার সবাইকে। তো আমি আজকের কোনো ক্লিনিক্যাল প্রশ্নে আসতে চাই না, দর্শকদের কাছে আমরা আগেই জানিয়ে রেখেছি এবং তারা কিছু প্রশ্ন পাঠিয়েছেন, কিন্তু অবশ্যই সেটা ক্লিনিক্যাল প্রশ্ন নয়, কারণ আমরা বলেছিলাম আজকের আমাদের মধ্যে একটা আড্ডা হবে। তো আমি প্রথমেই আপনাদের কাছে যেটা জানতে চাইবো, এক এক করে আপনারা সবাই উত্তর দিতে পারেন। আমি প্রথমেই ডক্টর ভৌমিকের কাছে জানতে চাইবো যে আপনাদেরকে এত পেশা ছিল, হঠাৎ করে ডাক্তারিতে আসার ইচ্ছাটা কি করে হলো? সত্যিকারে বলি, অন্য পেশা সম্বন্ধে কোনো ইনফরমেশনই ছিল না। তো বাঙালি মানে বাঙালিদের আমি বলবো, এখানে যারাও বসে আছে মানে মায়া ছাড়া হয়তো সবাই আমরা বাঙালি, এবং যা আমরা জানি সেটা, আমার কথাটা বলছি, আমার বাড়িতে ওই ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হলে ঠিক মানুষের দরজায় ফেলা হয় না দেখে, তো সেই হিসেবেই পরীক্ষাটা দিতে হয়েছিল। আর আমি অঙ্কে অত্যন্ত বাজে ছিলাম, 75 মার্কস পেতাম। তো তারপরে ওই কিভাবে যেভাবেই হোক বায়োলজিটা ভালো পারতাম। তো দ্য ফার্স্ট থিং যেটা সবার মাথায় আসবে এসেছিল এবং আমার মাথায় এসেছিল যে নিশ্চয়ই তাহলে তো বায়োলজি যখন ভালো পারি তখন নিশ্চয়ই ডাক্তারির দিকেই যাওয়া উচিত, এবং জয়েন দিয়েছিলাম, হয়ে গেছে। আর তারপরে রেস্ট ইজ হিস্ট্রি। জানি না, হয়তো আজকালের দিনের মতন ইনফরমেশন অ্যাক্সেসিবিলিটি যদি আমার, তো ওই আজ থেকে কত বছর আগে, আমি তাই ভাবছি অনেকদিন হয়ে গেল, তো অনেক বয়স হলো। তো আজ থেকে মানে অ্যাটলিস্ট 22 বছর আগে যদি আমাদের ওই ইনফরমেশনটা আজকালের ছেলে মেয়েদের যা আছে সেটা যদি থাকতো, তাহলে হয়তো জীবনটা অন্যদিকে যেত। বাট এনিওয়ে, মানে তখন মানে ওই ইনফরমেশনে যা ছিল, যা অ্যাভেলেবল প্রফেশন ছিল, তাতে মনে হয়েছিল যে এটা একটা ভালো প্রফেশন আর প্রফেশনে আসা উচিত। আর তাই পরীক্ষা দিয়েছিলাম। আই ওয়াজ লাকি টু গেট থ্রু, তাই got chance and became a doctor. তো শামিমা ম্যাডাম, আপনারও কি কাহিনীটা ঠিক একরকম নাকি কিছু আছে ইন্টারেস্টিং? মানে আমার, হ্যাঁ আমি প্লিজ রিপিট করুন, শুনতে পেলাম না পেশেন্টটা। আমি বলছি আপনার কাহিনীটা আমরা একটু শুনি। আমাদের ডক্টর বলতে তো তখন we had this wrong information that it is a profession যেখানে both noble as well as প্রচুর ইনকাম হয়। এখন বুঝছি both are wrong.
লাইক তখন we had this impression কি হ্যাঁ লাইক সেবাও করা যাবে and ইনকামও হবে, can have a decent life and all. So মানে ছোট থেকে এইভাবেই মানে I come from a very conservative family where like girls like মেয়েরা মানে they'll either be doctors or teachers, মানে এরকম একটা impression ছিল that time. So মানে we thought only option available for we girls. So পড়েছিলাম and like college was really great. So we ultimately became doctors. মানে প্রথম থেকে ওটাই ভেবে এসেছি, মানে অন্য কোনো প্রফেশনের কথা ভাবিনি অ্যাকচুয়ালি। That's it. তো মুম্বাই থেকে আমাদের সঙ্গে মিঠুন ঘোষ, ডক্টর মিঠুন ঘোষ আছেন, তার কাছ থেকেও শুনবো তাকে ডাক্তার হতে মানে কিভাবে তিনি উদ্দীপিত হলেন। খুব ভালো কোশ্চেন, খুবই বেসিক। বেসিক্যালি আমি হচ্ছে একটা নন মেডিকো ফ্যামিলি থেকে আসি, আমার মতন অনেকেও আরো আছে। তো সেক্ষেত্রে ডাক্তার ফ্যামিলি, ডাক্তার পেরেন্টস এর এক্সপোজার কিছুই ছিল না। কিন্তু অনেক ছোটবেলায় কোনো কারণে হয়তো বাবা মার সাথে, বা আমি মনে করি আমার বাবার অপারেশন হয়েছিল, মারও অপারেশন হয়েছিল, তো সেই টাইমে নার্সিং হোম বা হসপিটালসে যেতে হয়, কখনো কখনো তাদের চেম্বার বা ক্লিনিকেও যেতে হয়। তো ওই টাইমে না, তো তাদেরকে দেখে একটা রেসপেক্ট বা আরো সোসাইটির যে বাকি লোকেরা, কেন আই এম টকিং অ্যাবাউট সে অলমোস্ট 20 ইয়ার্স অর 25-30 ইয়ার্স ব্যাক, তখন কিন্তু দিনটা অনেক আলাদা ছিল। লোকে ডাক্তার মানেই একটা ভাবতো ভগবান বা একটা রেসপেক্ট, তাদের স্টেজটা, তাদের ওয়ে অফ টকিং, তাদের চলাফেরা, তো এগুলো খুবই একটা মনে দাগ কাটতো। আর তারপরে জিনিসটা হলো যখন একটু পড়াশোনার দিকে গেলাম, যে হোয়াট ইজ মেডিকেল প্রফেশন, যেমন শুভ্র বললো যে বায়োলজি বা লাইফ সায়েন্স, যেমন ছোটবেলায় আমাদের লাইফ সায়েন্স ছিল। তো লাইফ সায়েন্সটা যখন শুরু হলো ক্লাস 6 স্ট্যান্ডার্ড 7 স্ট্যান্ডার্ড থেকে, খুবই ইন্টারেস্ট পেতাম। আর আমার মনে আছে 7 স্ট্যান্ডার্ডে আমাকে একটা ওই অঙ্কুরোদ্গমের উপর, একটা জার্মিনেশনের উপর একটা এক্সপেরিমেন্ট আমার টিচার দিয়েছিল। তো তখন ওটা আমি সাকসেসফুলি করি। তো আমার টিচার তখন আমাকে খুব মানে বলে না গ্যাস খাওয়ানো, তো গ্যাস খাওয়ালেন, বললেন এই না একদম ডাক্তার, তুই ডাক্তার হবি 7 স্ট্যান্ডার্ডে জার্মিনেশন করে। তো যাই হোক, ওভারঅল একটা মনের মধ্যে ছিল। আর একটা মজার কথা বলি, যখন খুব বৃষ্টি হতো না, বাড়িতে সন্ধ্যা দুপুরবেলা তো ঘুমাতাম না, তো বড় বড় কোট মানে জামাগুলো ছিল, আমি তখন অনেক ছোট, তো সেই জামাগুলো পরতাম দুপুরবেলায়, আর পরে পরে নিজেকে ওই ডাক্তারের মতন এপ্রন পরে আছি বা এই ধরনের একটা ফিলিং আসতো। এবার ধীরে 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 ধীরে, বাট আই ওয়াজ ভেরি মাচ ফোকাসড ফ্রম স্ট্যান্ডার্ড 8 অনওয়ার্ড। আই ডিডন্ট অ্যাপিয়ার ফর এনি ইঞ্জিনিয়ারিং অর এনিথিং। ম্যাথামেটিক্সে যে একদম খারাপ ছিলাম তা নয়, ভালোই রেজাল্ট হতো, কিন্তু আমি ভেরি মাচ ফোকাসড অন ডাক্তারি। তো এইভাবেই আসা, যেটা প্রথমে নোবেল প্রফেশন এন্ড অল, বাট পরবর্তীকালে রিয়েলাইজেশনটা একটু আলাদা হয়। যাই হোক, পরে আমরা আলোচনায় আসবো। তো দীপ্তাংশু বাবু, আপনার কাছ থেকে শুনি। আমারটা একটু ডিফারেন্ট, কারণ আমার আসলে ফাদার মাদার দুজনেই ডক্টর, আমার গ্র্যান্ডফাদারও ডক্টর ছিলেন। আর আমি ছোটবেলা থেকে যেরকম হয় সবসময় বাড়িতে যখন যা ডিসকাশন হচ্ছে, কিংবা মনে করেন বাবা মাকে শুনি সবসময় পেশেন্ট রিলেটেড এরকমই ডিসকাশন হতো। তো সেই জন্য প্রথম থেকে ইচ্ছে ছিল বায়োলজিতে। আর ম্যাথে আমি খুব শুভ্রর মতোই, ম্যাথ ভালো লাগতো না, একদমই ভালো লাগতো না, কিন্তু ম্যাথ করতাম। কিন্তু তারপর আমার যেটা হলো যে আমি জয়েন নিলাম, জয়েন্টে ফার্স্ট চান্সে ক্লিক করলাম, ক্লিক করার পর তারপর চান্স পেলাম, চান্স পেয়ে যাওয়াতে जॉइंट तो माया, आप कुछ पूछना चाहेंगी? मैं सिर्फ ये मतलब पहली चीज मैं ये पूछ रही हूँ कि आप लोग सारे मतलब फ्रेंड्स हैं, राइट? तो आज आप लोग कितने दिन बाद ऐसे मतलब वर्चुअली इकट्ठे हो रहे हैं, तो मैं ये जानना चाहिए बहुत दिन में इकट्ठे हो तो कुछ ऐसी बातें जो आप लोग आपस में हमारे प्लेटफॉर्म के थ्रू शेयर करना चाहेंगे और जो हम भी सुनना चाहेंगे ऑब्वियसली। मैं इसमें थोड़ा सा बोलना चाहता हूँ। बेसिकली थिंग इज दैट हम लोग तो है, मैं मुंबई में हूँ, ये लोग कलकत्ता में है, एंड फ्रैंकली स्पीकिंग क्या है कि कलकत्ता में रह के भी बहुत लोगों के साथ पास नहीं हो पाता, बिकॉज हम लोग 150 स्टूडेंट थे उस टाइम, इफ आई एम नॉट रॉन्ग। तो उसमें से कुछ लोगों का ही दोस्ती बनता है और एक कनेक्शन बनता है। तो दिस इज अ नॉस्टैल्जिया। मेरा पहला दिन जो था 7 सितंबर, सुबह 7 सितंबर हमरा एसছিলাম। Yes, 7 सितंबर 1998, 7 सितंबर। आई बेसिकली मतलब मैं आया था, हाँ यस,
तो मैं आया था थोड़ा सा दूर से, मेरा हम लोग का कॉलेज था अर्जिका मेडिकल कॉलेज, मे बी हाफ एन आवर 40 मिनट्स 1 आवर अवे। तो मैं आया था तो मेरा कोई भी उधर स्कूल फ्रेंड या नोन कोई भी नहीं था। फर्स्ट डे हम लोग एनाटॉमी लेक्चर हॉल में बैठे थे, बट द पर्सन हु वाज सिटिंग नेक्स्ट टू मी, उस दिन जो मेरे बाजू में बैठे थे और जिसके साथ मेरा फर्स्ट दिन फ्रेंडशिप हुआ था, वो इसी चारों में से एक है, वो है दीप्तांशु। ठीक है, तो फिर ग्रेजुअली शुभ्रो, शमीमा, ये लोग भी पता चला। एंड थिंग इज दैट यू हैव राइटली चूज ऑल दिस 4 फ्रेंड्स। हम लोग ये 4-5 फ्रेंड्स और भी लोग थे, छोटा और भी, तो हम लोग बहुत एक दूसरे से जुड़े हुए हैं, अभी भी कॉन्टेक्ट में है, मे बी रेगुलर नहीं होता है, बट स्टिल वी हैव ए गुड कनेक्शन। और ये भी बोलना चाहता हूँ, आई थिंक 2-3 साल पहले इन लोगों ने बहुत अच्छे से रियूनियन अरेंज किए थे, तो मैं मुंबई से एकदम प्लान करके मैं मुंबई से मेरे वाइफ के साथ आया था वो अटेंड करने के लिए। एंड इट वाज अ अमेजिंग फीलिंग, टोटली अमेजिंग फीलिंग। एंड लास्टली आई वांट टू ऐड, जब भी 4-5 साल पहले दीप्तांशु ने व्हाट्सएप ग्रुप बनाया था हमारे ग्रुप का, द पीपल वर इमोशनली आउटबर्स्ट लाइक एनीथिंग, क्या नहीं बोल रहे थे। तो रियली वी आर कनेक्टेड स्टिल नाउ, होता नहीं हमेशा, बट रियली वी आर कनेक्टेड। तो याद करते, वो मिस करते वो दिन जब एक साथ थे आप लोग। वो डॉक्टर सुब्रजोति। मैं ये इसमें यहाँ पे जो 4 लोग बैठे उसमें शमीमा जो बैठी है, ये शमीमा और मैं जो है फर्स्ट फ्रेंड्स में है। तो आई हैव नॉट पिक्ड अप वो सोच के, बट नाउ जब आप बात कर रही है ना, तो मुझे ये ख्याल आ रहा है कि सच में जो पहले वीक में, और मुझे ये थोड़ी सी डिफरेंट लगी थी, ये जो सबसे बात कर रही है, क्योंकि सबसे बात कर रही थी, सबसे हंस बोल रही थी, तो मेरा अभी फिजियोलॉजी का लैब था। आई डोंट नो इफ शमीमा रिमेम्बर्स, फिजियोलॉजी के लैब में ना, एनाटॉमी लैब, फर्स्ट डे वाज एनाटॉमी लैब। तो और हाँ, तो शमीमा से, तो शमीमा भी सबसे ज्यादा के बात कर रही थी, बिकॉज वैसे भी देखिए, जो आप स्कूल से जब मेडिकल कॉलेज जाते हैं ना, तो इतना ज्यादा ट्रांजिशन होता है, यू हैव डेड बॉडीज लाइंग, वहां पे आपको पढ़ाई करनी पड़ती है, यू हैव जस्ट एवर सीन दोज डेड बॉडीज, और वो भी खाना खाने के बाद यू हैव 2 आवर्स ऑफ डिसेक्शन ऑफ ह्यूमन डेड बॉडीज, जो 2 घंटे तक चलता है। तो आई रिमेम्बर शमीमा और मेरा बात करना है, आई शुड नॉट साउंड वेरी, একটা কথা বলি কি আমাদের যে ডিসেকশন ক্লাস হতো সেটা হচ্ছে পোস্ট লাঞ্চ, তাই না? এইখানে আমি একটু ইন্টারাপ্ট করবো, আমার একটা প্রশ্ন আছে। আমি মুন্না ভাই এমবিবিএস এ দেখেছিলাম, মুন্না ভাই ওই বডি দেখে কাটতে, মানে ডিসেকশন করতে গিয়ে উনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। তো এরকম কি আপনাদের কোন ইনসিডেন্ট ঘটেছিল প্রথম এরকম বডি দেখে? এটা হয়, এটা শেয়ার করুন আমাদের সাথে। আমি একদিন অজ্ঞান হয়েছিলাম, তবে লাস্টের দিকে মানে ক্লাসটা অনেকক্ষণ চলেছিল, মানে অলমোস্ট মানে 2টো থেকে 5টা 5:30 হয়ে গেছিল, আর বোধহয় লাঞ্চ ফাঞ্চ খাওয়া হয়নি, মানে এতটাই বিজি ছিলাম। দিয়ে লাস্টে দাঁড়িয়ে মানে আমরা দেখতে পেতাম না, তো মানে ব্যাচ হতো ডিসেকশনে, সাপোজ 40 জন একটা বডিকে ঘিরে আছে, একজন আরেকজনের মাথায় উপর বেঞ্চের উপর উঠে গেছে, হঠাৎ করে দেখছি পুরো সামনে, চোখের সামনে অন্ধকার হচ্ছে, দম করে পেছনে উল্টে পড়লাম। আর যেটা বলছি শুভ্রর সাথে ফার্স্ট ডে যেদিনকে ছিল আমাদের অ্যানাটমি, হি ওয়াজ ইন মাই ব্যাচ আর কি, মানে আমাদের ভাগ করা থাকতো গ্রুপ ডিভিশন, and we were like, we heard ki ha anatomy mein we have to do dissection and all, so we were sitting, and me and Shubhro were like first bench mein baithna hai guys. Mithun and Diptanshu used to sit back benches, and like me and Shubhro, we were like used to sit in the front. So when break time we used to have tiffin there only to get the first bench. So we were like, ei ghore cadaver ache, and he was like, kothay ache, and there was this another person in our group, he said, there are, see that trunks behind, so they are in the trunk. So we were all like guessing where the cadaver is. First day we want to see it. That was our first experience in the anatomy dissection hall. তো মানে আমাদের আরেকটুখানি আমি আমার এক্সপেরিয়েন্সটা বলি একটুখানি। আমাদের সেপ্টেম্বর মাসে চালু হয়েছিল, এবং তারপরে দুর্গাপুজো আসবে অক্টোবর মোস্ট প্রবাবলি, আমি যদি মানে আমার মনে পড়ছে না, আমাদের পুজোর পরে ডিসেকশন চালু হবে। এই যে মাঝখানে টাইমটা, আমার মনে হয় 150 স্টুডেন্ট সবাই ওই একটা কৌতূহলে রয়েছে, কবে ওই চালু হবে, কি হবে, বডিটা কিরকম দেখতে, কিভাবে আসবে, এটা কি সত্যি নাকি। তো দিস ইজ রিয়েলি অ্যামেজিং, একটা ক্রেজি থিং ছিল।
তো আমাদের যান্ত্রিক সমস্যার কারণে দীপ্তাংশু বাবুর সাথে একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তো উনি আমাদের সঙ্গে আবার যুক্ত হয়েছে। আপনাকে আমি জানতে চাইবো, দীপ্তাংশু বাবু, কলেজ লাইফে কোনো একটা ইন্টারেস্টিং ঘটনা, বা আমি যেটা উল্লেখ করেছিলাম যে শামীমা ম্যাডাম যেটা বললেন যে ডিসেকশনের সময় বডি থেকে অজ্ঞান হয়ে যাওয়া, তো এই ঘটনাটা কি আপনার সাথেও ঘটেছিল, বা আপনার কোনো একটা ফেমাস ঘটনা যেটা কলেজ লাইফে মনে আছে? না না, আমার একটা হয়েছিল যে পরপর আমাদের এত ভিড় ছিল তো 50 জন মিলে একটা বডি দেখা হতো। তো একটা পেটের মধ্যে একটা অর্গান আমাকে দেখাচ্ছিল, লিভারের মধ্যে, আমার এখনো মনে আছে, যে এপিফ্লোইড ফোরামেন বলে একটা অর্গান। এবার সবাই লাইন দিয়েছে, আমিও লাইন দিয়েছি, সবাই স্যার বলছেন যে ইনসার্ট ইউর ফিঙ্গার, দিস ওয়ান ইজ এপিফ্লোইড ফোরামেন, ওকে ওকে নাও। তাহলে নেক্সট নেক্সট নেক্সট, অনেকক্ষণ পরে আমি দেখছি আমার হাতের আংটিটা নেই। তখন আমি বললাম স্যার আরেকবার, আমার ওর ভিতরে এপিফ্লোইড ফোরামেনের মধ্যে আমার হাতের আংটিটা পড়ে গেছিল, আমার মনে আছে। স্যারের ভালো নাম মনে নেই, স্যারের একটা নিকনেম ছিল, সুবীর স্যার ছিলেন বোধহয় কোনো। হ্যাঁ, তো আমার মনে আছে, আবার লাইন দিয়ে আবার গিয়ে দেখি ভেতরে গিয়ে সেই বডির মধ্যে আংটিটা পড়ে আছে, তার মধ্যে অনেক মানে আঙুল ঢুকিয়ে দেখিয়ে নিয়েছে। তারপর আবার আমি আংটিটা নিয়ে বাড়িতে যখন এলাম, তখন বাড়িতে বললো, আরে ওই আংটি আর পরা যায় না, ওটাকে ই করতে হবে, ওটাকে ওই করতে হবে। ওটা মানুষের বডির মধ্যে, মরার বডির মধ্যে পড়েছিল। আমার এখনো মনে আছে, ওই এপিফ্লোইড ফোরামেনে আমার একটা রিং হারিয়ে গেছিল। আচ্ছা, খুব আপনি মানে আমাদের এই মিটিং শুরু হওয়ার আগে আমরা জানলাম যে আপনারা লাইব্রেরিতে মনে হয় সময় কাটাতেন। তো লাইব্রেরিতে কি কোনো আপনাদের কোনো ইনসিডেন্ট, স্পেশাল ইনসিডেন্ট কিছু আছে লাইব্রেরিতে? আমার একটা আছে, আমি আমার একটা ফ্রেন্ড, আমাকে বলতে দে লাইব্রেরিতে, না না, লাইব্রেরিতে একটা ভাগ ইনসিডেন্ট হয়ে আছে। গেল। মানে আমার একটা, আমি আমার একজন ফ্রেন্ড দেবু, আমার মনে আছে লাইব্রেরিতে তো অনেকে বসে থাকতো, মানে উল্টো দিকে, তারা মনে করেন দে আর বিজি ইন গসিপিং এন্ড দিস এন্ড দ্যাট। আমি নাম বলবো না, আই উইল নট টেক দ্য নেম। আমি মনে আছে সবসময় বলতাম, একজনের সামনে এসে বলতাম, যাদের দুজনের মধ্যে হয়তো কখন কোনো অ্যাফেয়ার ছিল বা কিছু ছিল, বসে বসে তারা এত গল্প করতো, তাদের টিফিন গুলোকে আমরা সামনে থেকে, আমি বলতাম ঠিক আছে তোরা তোরা গল্প করো, ওদের টিফিন গুলো আমরা খেয়ে নিতাম। আমার মনে আছে। মানে লাইব্রেরি প্রেমটা মেডিকেল কলেজেও এক্সিস্ট করে। Yes, yes. The library is the hot spot. আচ্ছা, Library is the best আপনার place. করেছে? তা আপনারা কি সবাই অ্যারেঞ্জ ম্যারেজে আছেন, না লাভ ম্যারেজ আপনাদের কিছু মেডিকেল কলেজের? Right there. আদৌ কি কেউ অ্যারেঞ্জ ম্যারেজ করেছে? নাকি সবাই লাভ ম্যারেজ? ব্যাপারটা হচ্ছে কি, না না, ব্যাপারটা হচ্ছে দুটো সেগমেন্টে আপনাকে দেখতে হবে। এটা হচ্ছে দুটো সেগমেন্ট, একটা হচ্ছে যে লাভ, আর তারপরে ম্যারেজ। এবার ডিউরিং কলেজ ডেজ লাভ ছিল হয়তো, এবার সেটা ম্যারেজে কনভার্ট হয়েছে কি হয়নি সেটা আলাদা ব্যাপার, কিন্তু লাভও ছিল, পরবর্তীকালে ম্যারেজ হয়েছে কখনো, বাট সেম পার্সন এটাও সবসময় না। না, আমার তরফ থেকে কলেজ লাইফের জন্য একটা মানে দুটোই আমার শেষ আছে, যেটা তারপর আমি মায়াকে বলবো, মায়া কিছু প্রশ্ন করবে। তো আমার যেটা জানা সেটা হচ্ছে ডাক্তার স্বামী হলে ডাক্তার বউ হতে হবে, বা ডাক্তার বউ ডাক্তার স্বামী না হলেও যদি একজন ডাক্তার নন, একজন ডাক্তার, তো এতে কি কোনো সাংসারিক সমস্যা, সময় দেওয়া ইত্যাদি কি কখনো ফেস করতে হয় নাকি আপনাদের সবারই পরিবারে যারা আছে চয়েসই তারা? তো ছিল না, চয়েসই ছিল না কোনো। 6 বছর 7 বছর ওই একই জায়গায় পড়ে থাকতে হবে। যদি কোনো এরকম কারিকুলাম করে কি ইন্টার্নশিপের সময় তোমাকে চলো মিঠুনকে এটা শুভ্রকে বলতে দে, শুভ্রকে বলতে দে। হ্যাঁ, এই answer শুভ্র better দেবে। আমার আমাদের ওদের তিনজনেরই spouse না কেন, medico। ওদের হ্যাঁ, ওদের তিনজনের স্পাউসই মেডিকো, আমার একলা স্পাউসই নন মেডিকো। আমি জানি না কোনটা বেটার, আমার মনে হয় যে সেটা প্রফেশনের জন্য হয় না, ওটা মানুষ হিসেবে, মানে that is very important. So you can be very understanding if you are from a non-medical background, yet you can be absolutely non-understanding যদি আপনি মেডিকেল প্রফেশনাল থাকেন। তো আমি এটা জেনারেলাইজ করতে পারবো না যে মানে যে যদি আপনি সেম প্রফেশন, আমার মনে হয় ইট ইজ মোর টু ডু উইথ দ্য পারসন দেন টু ডু উইথ দ্য প্রফেশন। তো তবে রাজদীপ, আমি इससे मिलता जुलता मेरे, या प्लीज, प्रोफेशनल होना चाहिए, वाइफ या बेटर प्रोफेशनल Right. होना चाहिए, because there will be very problem, because when you will come late and you will discuss about your patient in phone, they will be irritated, no? तो Right. हर वक्त फोन आ रहा है। वाइफ का बात उठा तो बहुत- माया जी को अब तो हमें छोड़ना ही पड़ेगा, माया जी कुछ सवाल पूछेंगे, पूछिए। नहीं, ये वो जो नहीं, जो दीप्तांशु ने बोला, मैं वो बोलता हूँ कि हो सकता है, मुझे लगता है कि जिनके स्पाउसेस मेडिकल प्रोफेशनल हैं उनको थोड़ा सा ज्यादा सपोर्ट इसलिए मिलता है बिकॉज दे नो दैट इवन अगर आप फोन पे 12 साढ़े 12 बजे तक लगे हुए हैं
you are not doing something else, you know, आप पेशेंट्स के लेके ही मतलब चर्चा कर रहे हैं, वो So उनको I समझ में remember आता an है। incident, like after my marriage, my first birthday, my husband had night duty. In fact, 24 hours at the admission duty. He was an SSKM that time. So like he was not there. So like being a medico, I understand the importance of admission day and all. So the next day when he came back, when I said, just because I am a medico, like you took it for granted, right? I understand that's why तुम बच गए. Otherwise होता तो क्या होता? So he was like, medico नहीं होते तो छुट्टी ले लेते. अभी तो मुझे पता है कि you understand. So it can be other way around also. तो ये एक क्वेश्चन था इससे मेरा जुड़ा हुआ कि जैसे आप लोग के कोई टाइमिंग नहीं होती है, आप लोग कोई आर्ट्स नहीं होते हैं, तो हम लोग यहाँ थोड़ा भी जैसे कर लेते हैं टाइम ऊपर या फिर ज्यादा प्रेशर आ जाता है तो वो हार्मोनल इम्बैलेंस, तबीयत खराब, स्ट्रेस, तो आप लोग भी क्या इस सब चीजों को कभी जाते हैं इन सब सिचुएशंस के थ्रू कि आप लोग की तबीयत पे असर डाले? क्योंकि नॉर्मल हम जैसे नॉर्मल इंसान तो बहुत जल्दी इन सब चीजों के अंदर आ जाते हैं कि स्ट्रेस बहुत ज्यादा हो रहा है, मैं डिप्रेशन में आ गई या फिर मेरे हार्मोन इम्बैलेंस हो गए, तो आप लोगों के साथ भी होता है ऐसा? कैसे मैनेज करते हैं आप लोग ये सब? Actually, हम लोग का ट्रेनिंग ऐसा होता है ना, मतलब we have lesser because during internship we have 48 hours duty. ऐसा भी हुआ है कि ताना ड्यूटी, so we are little bit trained कि हाँ like hard work करके मैंने निकल के आना, 2 रात नहीं सोना, so it is okay. मैंने थोड़ा बहुत हम लोग ट्रेंड हो जाते हैं, but हाँ definitely there are people who suffers all this because mental health is a issue nowadays. So even we have friends, but till now अभी तक हुआ नहीं है, लेकिन हो ही सकता है. But thing is, we as medical professionals we are already trained during internship and house-stewardship कि हाँ कैसे आप लोग बिल्कुल जैसे हमारे फौजियों को बिल्कुल ट्रेंड करके निकालते हैं बाहर, वैसे आप लोग भी बिल्कुल ट्रेंड होकर निकलते हैं इंटर्नशिप में बेसिकली हो जाता है. मैं थोड़ा सा बोलना चाहता हूँ. क्या है कि थिंग इज दैट व्हेन यू विल गेट स्ट्रेस्ड अप, जब कभी आपको ज्यादा स्ट्रेस्ड अप लगेगा, डिप्रेशन रहेगा एंड ऑल दिस नेगेटिव एस्पेक्ट ऑफ साइकोलॉजी, क्या रहता है कि आप प्रोफेशन को कितना प्यार से, कितना आप अच्छे से उसको एक्सेप्ट कर रहे हो. जब भी आपको ये भारी महसूस होगा कि बहुत ही हेवी हो रहा है, दैट मीन्स आपको वो अच्छा नहीं लगता है ना. किसी भी चीज को करने के लिए, चाहे समीमा ने बोली कि we used to do 48 hours duty and all. Initial days really होता नहीं था, but वो हमारा हैबिट बन गया था, आदत बन गया था. तो if something become habit तो उसमें कोप अप करने में प्रॉब्लम नहीं होता है. लेकिन ऐसा भी नहीं है कि ऑल 100% जो डॉक्टर है सब लोग उसको कोप अप कर पाते हैं. थोड़ा सा सैड पार्ट भी है. जैसे मैं हॉस्टलाइट था बाद में, इवन हमारे फ्रेंड्स लोग भी मालूम रहेगा. You never know during जब भी हम लोग का MBBS कोर्स रहता था, it is so stressful regarding so many subjects, so vast study and all, pass, fail and all these things. इसके साथ थोड़ा बहुत फैमिलियल कुछ इश्यूज रह के ऑलमोस्ट हर साल में, इवन नाउ आई एम सेटल इन मुंबई, यहाँ पे भी KEM हॉस्पिटल सब जगह पे सेम स्टोरी है. हर साल में कोई ना कोई बच्चे यूज्ड टू कमिट सुसाइड. तो वो लोग जो स्ट्रेस है, डिप्रेशन, एक्सेसिव, वो नहीं ले पाते थे. तो रियली ऑल दिस फैक्ट्स आल्सो हम लोग देखते थे ना दीप्तांशु, कितने सारे बैच में से एक अभी भी हो रहा है, अभी भी एवरी ईयर. तो बट वो क्या है कि मेडिकल प्रोफेशन में ये तो हर एक प्रोफेशन वाला बोलेंगे अपने हिसाब से, लेकिन आप लोग भी मालूम है कि फिजिकल स्ट्रेस एंड मेंटल स्ट्रेस, यू आर डीलिंग विद अ लाइफ, अंडरस्टूड. तो बहुत ही रहता है. बट एज हम लोग एक ट्रेनिंग, एक रिगोरस ट्रेनिंग के अंदर से जाते हैं एंड स्पेंडिंग 10 years टाइम, ऑलमोस्ट नॉट लेस देन दैट, और 7-8 years टाइम. तो जो लोग थोड़ा पॉजिटिव वाइब से आते हैं, सब्जेक्ट को अच्छा लग के आते हैं कि नहीं मुझे बनना है, करना है, किसी के फोर्स में नहीं, तो दे कोप अप. बट यस, नेगेटिव एस्पेक्ट्स भी है. मेंटल स्ट्रेस में एक और चीज है. आई थिंक ये प्रोफेशन में नो डॉक्टर, जो मिथुन कह रहा है, आई विल लाइक टू ऐड कि नोबडी वांट्स टू हार्म देयर पेशेंट्स. और कुछ चीजें इंडिया में अब ऐसी हैं जो कि आउट ऑफ कंट्रोल हैं, जिसमें पेशेंट्स हार्म हो रहे हैं. तो उसमें द स्ट्रेस बिल्ड्स ऑन यू. सपोज आप किसी को बोल रहे हैं कि ये दवाई आप रेगुलरली लीजिए,
बट वो पेशेंट आपकी बात नहीं सुन रहा है। आप किसी को बोल रहे हैं कि ये इन्वेस्टिगेशंस कराइए बिकॉज ये कैंसर हो सकता है, वो पेशेंट आपकी बात नहीं सुन रहा है। आपके पड़ोस में किसी को दिल का दौरा पड़ रहा है, तो आपको पता है कि दिल का दौरा पड़ रहा है, तो फिर आप उसको बोल रहे हैं कि आज रात ही उसको लेके जाइए, बट वो बोल रहा है कि नहीं, कल सुबह जब हमारी नींद खुलेगी तो हम जाएंगे। तो ये एक ऐसा प्रोफेशन है जिसमें आपको जितना अच्छा मालूम है उतना बुरा भी मालूम है कि इसकी जान भी जा सकती है। तो वो जो जो मिथुन ने बोला ना कि अगर आप जुड़ जाते हैं पेशेंट के साथ, अगेन मुन्ना भाई MBBS का मैं बता रहा हूँ कि सिखाया जाता है हम लोगों को कि हम लोग ना जुड़े, बट वी ऑल हैव टू अंडरस्टैंड वी आर ह्यूमन बीइंग। डॉक्टर्स गॉड्स नहीं है, डॉक्टर्स ह्यूमन बीइंग हैं। आपकी तरह ही हमारे यहाँ इमोशंस हैं, हमको भी लोगों से लगाव हो जाता है। और जब उनके साथ बुरा होता है या उनके साथ बुरा होने वाला होता है, वो आशंका जब हमको होती है ना, तो वो स्ट्रेस हमारे अंदर बिल्ड करता है, और ये स्ट्रेस कभी कभार हमारे हेल्थ को ले डूबता है। तो ये जो अगर आप अभी ये देखेंगे, जो इतने कोविड में जो डॉक्टर्स मारे गए, जो नंबर 1 कोविड ने इनको क्यों खत्म किया, बिकॉज इनकी जो लाइफस्टाइल थी, डॉक्टर्स की लाइफस्टाइल वाज वेरी वेरी डिफिकल्ट। सुबह जाना, रात को आना, खाना पीना नहीं करना, एंड क्योंकि वी हैव टू लिव अप टू आवर एक्सपेक्टेशन दैट वी हैव टू मैनेज द पेशेंट एट एनी कॉस्ट। द सोसाइटी वांट्स यू, society will not think, society can forgive a politician, society will forgive a policeman कि वो भी ब्रेक ले रहा है, but society will never forgive a doctor कि इसके पेट में दर्द हो रहा है या उसको बच्चा होने वाला है और आप खाना खाने जा रहे हो। किसी ने बोल दिया कि मुझे भूख लगी है और मैं खाना खाने जा रहा हूँ, तो सोसाइटी उसको माफ नहीं करती है। तो मुझे लगता है कि सोसाइटी को भी थोड़ा सा सोचना चाहिए कि ये जो ये इंसान है, ये डॉक्टर्स जो है भगवान नहीं है। आई ऑलवेज से कि ये भगवान नहीं है, ये इंसान है, और ये गलतियां भी करते हैं, और इनको इमोशंस भी होता है, इनको प्यार भी होता है, इनको गुस्सा भी आता है, इनको नफरत भी होती है, और इनको सारे इमोशंस होते हैं जो बिल्कुल। अभी कोविड के समय में भी हमने देखा कि आप लोग की ड्यूटी इतनी ज्यादा टफ थी, उसके बीच में बहुत जगह से घटनाएं आ रही थी कि डॉक्टर्स को मारा जा रहा है। अभी रिसेंटली आसाम से भी आई। तो ये सब चीजें हमें तो हर्ट इतने ज्यादा करते, तो ऑब्वियसली आप लोगों को तो बहुत ज्यादा हर्ट करती होगी। नहीं, तो इसीलिए इस वास्ते मैं मिथुन बोलेगा, बट मैं एक चीज बोल रहा हूँ, इसीलिए मैंने शुरू किया ना। 20 साल पहले मुझे अगर अदर ऑप्शंस पता होते कि यहाँ पे मार नहीं खाना पड़े, तो वो ऑप्शंस मैंने उठा लिया, क्योंकि ये तो वही बात होती है कि आप काम भी करो और बिना बात के मार भी खाओ, तो फिर यू डोंट वांट दिस, नोबडी वांट्स टू कम टू दिस प्रोफेशन। You know, if a judge gives a wrong judgment, have you ever seen, I don't know what will happen to me, I might be arrested after giving this comment, but if a judge gives a wrong judgment which is obviously overruled by the senior courts, you will never see the judge being manhandled or mishandled. If a police gives a wrong, police arrests a wrong person, you will never see the police being manhandled. But why this is happening with doctors? क्यों हो रहा है ये कि डॉक्टर्स को मारा पीटा जा रहा है, और ये डॉक्टर्स के साथ एवरी द सोसाइटी सीम्स दैट दे आर द इजीएस्ट वे, और इसको जितना मारना है मारो और इस पे अपनी खुन्नस निकालो। ओवर टू मी। তো ব্রো আমি একটা কথা বলবো, যারা মনে করো ডক্টরদের উপরে অ্যাটাকও করে, একটু জাস্ট এ মিনিট, যারা ডক্টরদের উপর অ্যাটাকও করে, দিস কাইন্ড অফ পিপল দেখবি তারা কিন্তু তাদের বাচ্চাদের কাছে ডক্টরি করাচ্ছে। नहीं तो आई डोंट अंडरस्टैंड, the media is sitting here, so I want to make an appeal to the media कि today I think high time when जो नेक्स्ट जनरेशन যাদের বাড়িতে ডাক্তার আছে তারা কিন্তু যারা নিজে ডাক্তার তারা কিন্তু চাইছে না যে ভালো স্টুডেন্টসরা ডাক্তার হোক, তাদের ছেলেমেয়েরা ডাক্তার হোক। আজকে শামিমার হাজবেন্ড ওয়াইফ বোথ ডক্টর, মিথুনের বাচ্চারা কি মিথুন বা দীপ্তাংশুর মেয়ে কি ডাক্তার হবে? ইফ ইউ আস্ক, answer is probably 50% would be no, that they don't want their children to become doctors. कहाँ जा रही है सोसाइटी, कहाँ क्या कर रहे हैं हम लोग? তো আমার তো সমস্ত কিছু আমি বললাম, আমি নন মেডিকেল ফ্যামিলি থেকে এসেছি, দীপ্তাংশু আমার প্রথম দিন থেকে ফ্রেন্ড। তো ওই খুব মজার মজার গল্প বলতো, যেহেতু কাকু কাকিমা দুজনেই ডাক্তার ছিলেন এন্ড অল। তো বললো জানিস এরকম পরিস্থিতি পর্যন্ত হয়েছে, আই থিঙ্ক ওর মামার বিয়েতে না কিছু, ওর মা কাকিমা হচ্ছে গাইনোকোলজিস্ট ছিলেন। ও বললো যে এরকম পরিস্থিতি যে মামার বিয়ে হচ্ছে বা মামার মেয়ে কারো তো মার কাছে ফোন এলো যে এমার্জেন্সি ডেলিভারি কল এক্ষুনি। ওর মাকে মনে হয় ছেড়ে সেই বিয়ে বাড়ির ওই অনুষ্ঠান কিছুক্ষণের জন্য ছেড়ে যেতে হয়েছে। তো এগুলো হচ্ছে রিয়েল ফ্যাক্ট।
আর শুভ্রর কথা ধরে একটু বলি যে আমরাও মানুষ, আমরাও একটা আর জেনারেল পাবলিক আপনাদের জন্য মেসেজ যেটা দেওয়া সেটা হচ্ছে যে একটুখানি ভাবুন, যখন ফোন আছে, ফোন থাকা মানে সেটা নয় কি যে যখন খুশি ফোন করলাম বা অ্যাভেলেবেল। যেহেতু আমি পিডিয়াট্রিশিয়ান, আমাকে ফোন নাম্বার দিতে হয়, কেন এটা একটা জিনিস। তার মানে কিছু ইনসিডেন্টস আপনাকে বলি। রাত্রেবেলা 1টার সময় ফোন কল পেলাম, बोलो डॉक्टर साहब आप सो रहे थे क्या? तो मैं बोला रात को 1 बजे हाँ सो ही रहा था। नहीं तो सॉरी आपको उठा दिया। तो मैं बोला हाँ ठीक है उठा दिया, अभी क्या करेंगे बोलिए जल्दी से। तो बोले नहीं एक्चुअली ना बाबू का पैर थोड़ा सा छोटा लग रहा है। तो मैं बोला बाबू का रात को पैर छोटा हो गया, तो ऐसे कैसे हुआ? तो बोलते नहीं बाबू के पापा ना अभी धंधा बंद करके आए ना, आके ना उसको चादर के ऊपर से एक पैर दिख रहा था, तो उनको लगा कि एक पैर छोटा है, तो डॉक्टर साहब को एक बार फोन करके बोल दो कि ऐसा ऐसा है। तो मैं बोला रात को 2 बजे 2-3 साल का बच्चू आपको लग रहा है पैर थोड़ा छोटा है, तो वो क्या इमरजेंसी है इसमें कि आपको इसी टाइम फोन करना है? तो दीज आर वेरी फनी थिंग्स कि हम लोग मतलब विदाउट एनीथिंग संडे सो रहा हूँ, ঘুমাচ্ছি খুব একদম পুরো লাঞ্চ করে, 3টের সময় ফোন এলো, ডক্টর সাহেব আপনি কি সোমবার দিনকে বসবেন চেম্বারে? আমি বললাম যে তার জন্য সানডে 3টের সময় আপনার ফোন করার কোনো এমার্জেন্সি হয়েছে? আর এমার্জেন্সি হলে তো আপনি সোমবার বসবেন কিনা সেটা তো বলবেন না। না বাচ্চাকে না ভ্যাকসিন দেওয়ার ছিল, তাই ভাবলাম যে একবার জিজ্ঞাসা করে নিই। তো যেটা বলার মেনলি হচ্ছে যে একটুখানি সেন্সিটিভ হতে হবে আপনাকে, যে আমি ফোন আছে তার মানে এই নয় কি যখন খুশি করে দিলাম, তার কোনো এটা ফর এমার্জেন্সি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে আমাদের সব থেকে বেশি হয় কি বলতো, আমাদের যেগুলো সব থেকে বেশি হঠাৎ হঠাৎ ফোন করে যে আচ্ছা তো খেতে পারবে বলুন তো। হ্যাঁ আমি বললাম কিচ্ছু না, বিরিয়ানি রোল। না 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 সেটা বলছি না, মানে আমি নর্মাল খাবার না বিরিয়ানি খাওয়ান আজকে, খাবার নিয়ে কোনো চিন্তা করবেন না। না খেতে পারবে সব, হ্যাঁ ইয়ারের প্রবলেম কি খেতে পারবে। অনেকে ভাবে কি একটু ফোন করে কথা বলে নি, তবে অনেক সময় এমার্জেন্সিতেও ফোন করায়। আমার একটা কথা বলার আছে যে আসলে আগেকার দিনে আমরা যখন আমাদের ফাদার মাদার যখন ডক্টর ছিল বা গ্র্যান্ডফাদার ছিল তখন একটু অন্যরকম ছিল। তখন কি হতো, ডক্টরদের কাছে খুব অসুবিধা হলেই লোকে যেত, কারণ খুব ইজিলি যাওয়া যেত না, আর খুব এমার্জেন্সি পড়লে ওষুধ নিয়ে লোকে খেত। এখন আসলে কি হয়েছে, ডক্টরদেরও কোনো উপায় নেই, কারণ এত মেডিকেল ইস্যু আসছে, ডক্টরদেরও ইনভেস্টিগেশন লিখতে হচ্ছে, কারণ এত প্রবলেম। এখন না সেই ডক্টর আর পেশেন্টের যে সেই রিলেশনশিপটা সেইটা সেই রকম নেই যেটা আমার দাদুর সময় ছিল। আমার দাদুর সময় যেরকম ছিল, অনেক ইজিলি দাদু লিখে দিতে পারতো, ভাবতো না যে এই পেশেন্টটার কিছু খারাপ হলে যে দাদুকে এসে ব্লেম করবে যে আপনার ওষুধের জন্যই আমার এই প্রবলেমটা হলো। কিন্তু এখন আমার একটা প্রেসক্রিপশন লেখার আগে 10 বার ভাবতে হয় যে আমি যদি কিছু ভুল লিখি, এটা এখন সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে এমন কিছু একটা হবে, তার থেকে আমার বাবা কয়েকটা ইনভেস্টিগেশন মেডিকেলি শিওর হয়ে অনেক ডক্টরদের প্রেসক্রিপশনে লেখা থাকে, এরকম জিনিস আমি দেখেছি যে নট ফর মেডিকেল পারপাস। কিন্তু একটা কথা যে কেউ কি মিঠুন একটা বল, যদি একটা প্রেসক্রিপশনের ওষুধ বা এনি রিলেশনশিপ এনি কিছু প্রবলেম হয়, কেউ কি মেডিকেলি ওই প্রেসক্রিপশনকে বলতে পারবে যে দিস ইজ নট ফর মেডিকেল ভ্যালু? তুমি যখন প্রেসক্রাইব করেছো তো তোমার তো অবভিয়াসলি রেসপন্সিবিলিটি, তাই না? আমার মনে হয় এখন একটু রিলেশনশিপটা একটু অন্যরকম হয়ে গেছে, একদম একদম বেশি হয়ে গেছে। আমার এই জায়গায় দাঁড়িয়ে বলার যে একদম আপনাদের কথাগুলো সত্যি খুব হৃদয়স্পর্শী, তো এগুলো প্রত্যেকেরই জানা উচিত, মনে রাখা উচিত। তো সিরিয়াস কথার মাঝে আমি এবার একটু হালকা করার জন্য আমি বলতে চাই, কলেজ লাইফে তো গান বাজনা হতোই, গান বাজনা আড্ডা ঠাট্টা ইয়ার্কি সবই হতো। তো বাঙালি তাছাড়াও ছোটবেলা থেকে একটা হয়তো আঁকা শেখানো, গান শেখানো এগুলো হয়, তো আমাদের প্রত্যেকের সাথেই হয়েছে। তো আপনাদের মধ্যে গান কবিতা কেউ এসবে ইন্টারেস্টেড আছেন বা কেউ করেছিলেন? গান শিখেছিস? শ্যামা গান শিখেছিস না? অনেকটা লাগে, মানে সেরকম কোনো ট্যালেন্ট নেই, মানে টচ দিয়ে খুঁজলে কোনো ট্যালেন্ট খুঁজে পাওয়া যাবে না। ডাক্তারির বাইরে আর কিছু না সেরকম নাকি? লজ্জা না? আরে লজ্জা কিছু না। আমি আর শুভ্র স্টেজে উঠে কম্পেয়ারিং গুলো করতাম, এইটুকু প্রোগ্রাম আমার কন্ডাকশন ছিল একদম। আমরা পার্মানেন্ট ছিলাম, মানে ফার্স্ট ইয়ার থেকে বর্ষবরণ থেকে বিদায় অবধি আমাদের যে ওটা হয়েছে 5th ইয়ারে,
আমরা কম্পেয়ারিংটা করে গেছি, সেটা করে গেছি। কিন্তু আমি আর মিঠুন একবার ক্লাস পালিয়েছিলাম মনে আছে, ক্লাস নিচ্ছিলেন ক্রিকেটে, সেগুলো আমি হ্যাঁ মোহনবাগানের ম্যাচ ছিল সল্টলেক স্টেডিয়ামে। হ্যাঁ, তো আমাদের কি আমরা দীপ্তাংশু কি ছিল, আমাদের হবি ছিল আমরা একটুখানি মানে স্পোর্টস বা এগুলো খেলাধুলো, ক্রিকেট ফুটবল এগুলোকে একটুখানি লাইক করতাম। তো দীপ্তাংশু আর আমি খুব মোহনবাগানের ফ্ল্যাগ আমাকে দিয়ে সেলাই দিয়েছিলি, বিশাল বড় একটা ফ্ল্যাগ, ওই ফ্ল্যাগ আর নেই। তো এবার একটা খুব মজার ঘটনা বলি, এই যে আমরা খেলাধুলো লাইনে, হ্যাঁ, তো আমি দীপ্তাংশু আর নবারুণ বলে আমাদের একটা ব্যাচমেট ছিল। নবারুণ, এটা তো বলতেই হবে। না আমি বলছি ওটা ছিল ইন্ডিয়া পাকিস্তান টেস্ট সিরিজ ছিল, তখন তো আমাদের মোবাইল ছিল না। ইন্ডিয়া পাকিস্তান টেস্ট সিরিজ ছিল, সৌরভ গাঙ্গুলি 5th আউট হয়ে গেল। আমরা 5 দিনই গেছিলাম, আমি মিঠুন আর নবারুণ বলে একটা ফ্রেন্ড গেছিলাম লাস্ট দিন। তো অবভিয়াসলি ওইটা খুব মাঠে খুব ঝামেলা হয়েছিল, ওই বাকনাথ ছিল আম্পায়ার, পুরো মাঠ খালি করে স্টেডিয়াম খালি করে টেস্ট সিরিজটা এন্ড হয়েছিল। সেই টেস্ট সিরিজে আমরা ছিলাম, এখনো আমার মনে আছে, মিঠুন পুলিশ মাঠ খালি করছে, তো আমরা 3 জন বসে আছি, সবাই পুলিশ বড় বড় সেই রকম আমাদের মানে দেখিনি এরকম, যে বড় বড় পুলিশ যে ইমিডিয়েটলি স্টেডিয়াম খালি লাঠি চার্জ করবে। এবার একটা লোক মাউথ অর্গান স্টার্ট করলো, জনগণ মন, একটা পুলিশের একটা বলছে দাদা গায়ে হাত দেবেন না কিন্তু ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে, গায়ে হাত দেবেন না কিন্তু ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে। এবার জনগণ মন শেষ হলো, আবার জনগণ মন শুরু হয়ে গেল। হ্যাঁ, তারপর পুলিশটা এত রেগে গেছে, তখন পুলিশটা লাঠি চার্জ করেছে, সবাই দৌড়েছে। কিছুক্ষণ পর আমি দৌড়লাম, মিঠুন দৌড়লো, দেখলাম বেরিয়ে লোকে বলছে কলকাতা পুলিশ, হায় হায়, সে মাউন্টেন পুলিশ দৌড়চ্ছে। 3 জন দিন দিকে চলে গেছে, তখন তো মোবাইল নেই। আমার এখনো মনে আছে আমি মিঠুনের জন্য দাঁড়ালাম রাজভবনের কাছে ইস্টে, এসপ্ল্যানেড ইস্টে, হাফ অ্যান আওয়ার 1 ঘন্টা দাঁড়িয়ে বাড়িতে ঢুকছি। আমার বাবা মা গেছিল অন্য ব্লকে, আমার বাবা দূর থেকে আমাকে চটিটা দেখাচ্ছে, বলছে তোদের মতো ছেলেদের জন্য আজকে মাঠে এই অবস্থায়, আর কোনোদিন লাইফ মেম্বারশিপের টিকিট দেবে না, তোরা ঝামেলা করতে চাস। এবার মিঠুন বাড়ি পৌঁছেছে কিনা ফোন করতে পারছি না, তারপর মিঠুনের বাড়ির নম্বরে বোধহয় ফোন করলাম, মিঠুন বলে আরো 2-3 ঘন্টা পরে আমার জন্য ওয়েট করে, কেউ তো কাউকে মিট করতে পারছে না, কোনো তো মোবাইল নেই, 3 জনে 3 দিকে চলে গেছে। তো ওইগুলোই ভালো ছিল, মোবাইল ছিল না দেখে আমার মনে হয় যে লাইফ অনেক বেশি আমাদের না, আবার এটা বলতে পারি যে আজকের আপনারা এতদিন পর ভার্চুয়ালি মিট করছেন, আমরা আপনাদেরকে এখান থেকে যে যেখানেই থাকি সেখান থেকে আপনাদেরকে পাচ্ছি, এটাও কিন্তু একটা প্রোস কনস দুটোরই থাকে। তো আমি এই জায়গায় দর্শকদের প্রশ্নে আমরা এবার আসবো। তো দর্শকদের প্রশ্নে আমি আসার आगे मैं बोलता हूँ माया, आप दर्शकों की जो क्वेश्चंस हैं आप पूछ लीजिए, संक्षेप में उनका जवाब ले लीजिए डॉक्टर से। थैंक यू राजदीप। हमारे पास बहुत सारे क्वेश्चंस आए थे आप लोगों के लिए हमारे दर्शकों से, तो उसमें से कुछ 1-2 हमने फनी क्वेश्चंस निकाले। जिससे पहला क्वेश्चन ये है कि जब आप लोग किसी से मिलते हैं तो उनको पता चलता है कि आप डॉक्टर हैं, तो ऐसा कितनी बार होता है, ये सबसे है मेरा ये सवाल, ये कितनी बार होता है कि सामने वाला अच्छा ये डॉक्टर है तो अपने सिम्टम्स बताना शुरू कर देते हैं, ये डॉक्टर को एडवाइस करेंगे, ऐसा हुआ है आप लोगों के साथ? तो हर बार होता है, हर जगह होता है, जहाँ भी जाओ, मतलब सर घूमना और दर्द, मतलब कहीं ना कहीं किसी का दर्द है ही, मतलब होल बॉडी में कहीं ना कहीं किसी का दर्द है, एंड सर घूमना तो है ही, मतलब दीज आर कॉमन प्रॉब्लम्स, लाइक कहीं भी जाओ, बट वी आर वेरी हैप्पी टू हेल्प देम आउट, लाइक व्हाटएवर नॉलेज वी हैव we can distribute, but then this is like whenever you're in a group you will find 4-6 people have bathas and they have this sir घूमना। माया, ये अंकिता की सवाल था ना? हाँ, ये अंकिता थी कोलकाता से, तो उन्होंने ये पूछा था। तो मतलब आप लोगों को आदत हो गई है, इरिटेट नहीं होते आप लोग? हाँ, पर ये कोई तो मेरे रिलेटिव ऐसा भी बोलते हैं, कोई मेरे रिलेटिव ऐसा भी बोलते हैं, तू तो ENT स्पेशलिस्ट है, तू मेरा कान ईयर पिक कर देगा। अरे वो तो पार्लर में होता है, वो उसके लिए मैं क्यों? लोग सोचते भी नहीं कि ENT स्पेशलिस्ट है, लोग सोचते हैं ईयर पिक कर दो, मेरा और 1-2-3 बना देते हैं, ऐसा बोलते हैं। तो मैं ये बोलूंगा कि अगर आप स्पेशलिस्ट नहीं भी हैं तो फिर लोग आपको स्पेशलिस्ट बनने के लिए मजबूर करते हैं। मैं दीप्तांशु ने जो बोला, तो मैं तो भाई स्पेशलिस्ट, मेरा जो काम है रिसर्च का काम है, तो फिर ऐसे लोगों का सवाल आएगा कि चलो ये जो दवाई सबसे ज्यादा आता है वेरिफिकेशन ऑफ प्रिस्क्रिप्शन। हर डॉक्टर को किसी न किसी डॉक्टर की प्रिस्क्रिप्शन को वेरीफाई करना होता है, और ये
बहुत ही फेवरेट हॉबी है कुछ लोगों की कि वो डॉक्टर ए की प्रिस्क्रिप्शन लेके डॉक्टर बी को दिखाना और डॉक्टर बी जो बोले वो सी से वेरीफाई करना। ये वेरिफिकेशन बिजनेस में काफी लोग लगे हुए हैं। तो मेरे पास जो फोन आएगा कि अरे आप तो रिसर्च में हैं, आपको तो सारा अपडेशन मालूम है, ये जो सबसे बड़े कार्डियोलॉजिस्ट हैं इन्होंने सबसे बड़ा जो ये प्रिस्क्रिप्शन लिखा है, पहले 3 मेडिसिन क्यों लिखे और चौथा ये टेस्ट क्यों लिखा। तो एक बार 2 बार तो आप बोल देंगे, चौथी बार फिर मुझे ये लगता है कि मैं बोलूं यार आपने इतना पैसा खर्चा करके वहां क्यों गए, प्रिस्क्रिप्शन मुझसे लिखवा लेते तो ये वुड हैव बीन बेटर। आई मीन यू हैव टू अगेन घूम फिर के ये मत करें विंडो शॉपिंग की तरह। मुझे लगता है अगर कोई मतलब विश्वास जो है बहुत इंपॉर्टेंट है मेडिकल साइंस में। बेंगली तेरा कथा আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। तो आई थिंक जो दीप्तांशु वाज सेइंग कि पहले के जमाने में जो पहले का जमाना मतलब इवन माय ग्रैंड पेरेंट्स वर डॉक्टर्स, बोथ माय ग्रैंड पेरेंट्स, मैटरनल ग्रैंड पेरेंट्स। एंड मैंने ये भी देखा है कि मेरी जो नानी थी शी वाज अ गायनेकोलॉजिस्ट एंड जो लेडीज आती थी उनको वो सिर्फ इंजेक्शन देती थी एंड शी यूज्ड टू से कि इधर पानी भी भर के इनको इंजेक्शन में दूं so they will be okay because this is psychological, ये totally psychological problem है इनको और कोई नहीं है, इनको they just need some attention। बट अभी क्या हो गया है ना, अभी आप जितना भी समझा लो, जो भी समझा लो, मतलब मेरा प्रिस्क्रिप्शन मिथुन के पास जाएगा और वो वेरिफिकेशन के लिए फिर शमीबा या दीप्तांशु के पास पहुंच ही जाएगा कि ये जो डॉक्टर भौमिक है इन्होंने ये दवाई लिखी है, डू यू थिंक ये ठीक है कि नहीं। मुझे लगता है ये एक और बड़ी प्रॉब्लम है rather than asking only symptoms। और आजकल थोड़ा ये भी हो गया कि लोग खुद भी डॉक्टर बन जाते हैं, मेरा ये ऐसे हो रहा है, ये शायद इसलिए हो रहा होगा, ये भी साथ में हो जाता है। माया का ये जो क्वेश्चन था कि सब लोग आके पूछते हैं, इसमें से मैं थोड़ा सा बोलना चाहता हूँ। अगेन दैट स्टोरी इज फ्रॉम नॉन मेडिको। जैसे ही फर्स्ट ईयर में एंट्री लिया तो तभी ऐसा फीलिंग हो रहा था कि अभी तो डॉक्टर बन गया, तो पहला ही स्टेथोस्कोप और ब्लड प्रेशर का मशीन खरीद लिया घर पे, लर्न टू चेक द बीपी एंड ऑल। शुरू में जैसे सैटरडे संडे होता था लोग आते थे, जरूरत है नहीं है, थोड़ा मेरा ब्लड प्रेशर चेक करते, थोड़ा पल्स देख ले। उसके बाद धीरे धीरे मतलब एमोन हो गए लोग फीलिंग का कि इट वाज ए नाइटमेयर कि मैं जैसे घर में आया हूँ दरवाजा का आवाज आ रहा है, मतलब वही बंदा आने वाला है, ठीक है किसी के पास ब्लड प्रेशर का प्रॉब्लम है ये अंडरस्टूड, बट जार को प्रॉब्लम नहीं, जिसको कुछ प्रॉब्लम ही नहीं है वो भी आके ऐसा, ये तो मेरा घर का। तो आफ्टर फर्स्ट ईयर और सेकंड ईयर ऑनवर्ड्स मैं तो यही बोल दिया कि मैं ना हॉस्पिटल में छोड़ के आया, मेडिकल कॉलेज में छोड़ के आया ब्लड प्रेशर का मशीन, बस आई डोंट, मेरा हो गया डॉक्टर बनने का, ये गया नंबर 1। তো তারপরে কি হলো, তারপরে হতো যে রিলেশন में যখন কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা कोई सेलिब्रेशन ऐसा होता था तो उधर जगह पर्टिकुलरली कुछ अंकल कुछ कजिन वो लोग मुझे अलग से लेके बैठ जाते थे एंड दे यूज्ड टू स्टार्ट देयर फुल स्टोरी। मुझे ना देखना ये डॉक्टर ना ऐसे बोला है, ऐसा ऐसा किया है, और आई वाज जस्ट फर्स्ट ईयर सेकंड ईयर या फाइनल थर्ड ईयर लाइक दैट। তো এটা হতো কি যে তারপরে কি হলো কনজিকিউটিভলি যখন ওদের সঙ্গে দেখা করতাম তো আমি তো ওদেরকে দেখেই অন্যদিকে চলে যেতাম, ওই যে আসছে এসে এক্ষুনি আমাকে নিয়ে আলাদা করে বসবে আর ডিটেইলিং চালু করবে। তো मतलब पैथेटिक सिचुएशन, তো ऐसा है एक्सपीरियंसेस। আমাদের কথোপকথন তো চলতেই থাকবে এবং সত্যি আমাদের সময়টাও তো ধরা বাঁধা, কিন্তু তার মধ্যে থেকে আমি জানি রাখি আপনাদের দর্শকদেরকে যারা আপনারা দেখছেন আমাদের হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং নিউ ভিশন, যেটা বাংলাদেশ, ত্রিপুরা এবং গোটা ভারতবর্ষে দেখা যাচ্ছে, এবং অ্যাভেনিয়ার শো এবং নারোবি হসপিটালের সহযোগিতায় আজকের আমরা এই শোটি গোটা ভারতবর্ষে টেলিকাস্ট করতে পারছি। তো দর্শকদের প্রশ্নেই আসি, সংক্ষেপে আপনাদের কাছে জানতে চাইবো, এই প্রশ্নটা আমারও অনেক সময় আমি ছোটবেলায় বাবাকে করতাম, কি অভিনব রয় ত্রিপুরা থেকে এই প্রশ্নটা আমাদেরকে পাঠিয়েছেন যে ডাক্তাররা যখন লেখে তাদের হাতের লেখাটা যখন আমরা দেখি আমরা বুঝতে পারি না, কিন্তু যখন সেই হাতের লেখাটা আমরা ওষুধের দোকানে দিই তারা বুঝে যায়। ডাক্তারদের হাতের লেখা নিয়ে অনেক কমপ্লেন থাকে, এই কমপ্লেনটা কেন? ডাক্তার বাবুদের হাতের লেখাটা কেন এরকম? আমার হাতের লেখাটা খুবই খারাপ, কিন্তু মানে প্রথম দিকে যখন পেশেন্ট স্টার্ট হয় দেখা তখন না হাতের লেখাটা খুব সুন্দর থাকে, কিন্তু তারপর আস্তে আস্তে পরের দিকে দেখি হাতের লেখা ফার্স্ট ইয়ার থেকেই খারাপ। তোর তো ডাক্তার হওয়ার আগে থেকেই তো হাতের আরে বাবা ওটা একটু বেকা। এবার আমি মানে খারাপের অনেক সুবিধা থাকে, এবং আমার মনে হয় যে পেশেন্ট ওষুধের দোকানে আমাকে এসে বলে স্যার এটা কি লিখেছেন না, এটা তো
ও স্যার বাকিটা তো নেই, খালি প্রথম তিনটে আছে, না ওটা বুঝে নিতে পারো না এতদিন করে যে ওপর। কারণ দুটো জিনিস আছে আমার যেটা মনে হয়, যে একটু খুব বেশি ভালো হ্যান্ডরাইটিং লিখলে ঠিক ডাক্তার ডাক্তার মনে হয় না। সেকেন্ড কথা হচ্ছে একটু যদি একটু খারাপ টাইপ হয়, খুব খারাপ নয়, যে ওষুধের দোকান বুঝে যাবে, পারপাস সলভ হয়ে যাবে না, তো পেশেন্টরা ওটা নিয়ে রিসার্চ স্টার্ট করে দেবে, ওই ওষুধের সাইড এফেক্ট কি কি, তার থেকে পেশেন্ট যখন ওষুধটা পেয়ে যাবে তখন ওটা খেয়ে নেবে, সলভ হয়ে যাবে প্রবলেম। আরেকটা জিনিস মানে আউটডোরে যখন 200-300 প্রেসক্রিপশন দিতে হয় তখন আর কার্সিভে সুন্দর সুন্দর করে লেখা সম্ভব না। মানে লাইক ইন্টার্নশিপে যখন আমাদের একটা আউটডোরে বসিয়ে দেওয়া হতো, মানে লাইক ওল্ড কেসেস দেখা বা সেম প্রেসক্রিপশন 200 খানা লেখো আর 300 খানা লেখো, তারপর থেকেই খারাপ হয়ে যায়। মানে রুট কজটাই সেটা, রুট কজ, দ্যাট ইজ দ্য রুট কজ। আর আরেকটা জিনিস হচ্ছে যে জেনেরিক লিখতে হয় তাহলে তো দেখতে হবে না জেনেরিক, তাই জন্য রাজদীপ এখন কিন্তু অনেক জায়গায় বেশিরভাগ কম্পিউটারাইজ, মানে আমাদের হাতে লিখতে হয় capital letters, capital অনেক হসপিটালস দে এনশিওর দ্যাট ইউ মাস্ট রাইট ইন ক্যাপিটাল লেটার্স। বাট আরেকটা জিনিস যেটা আছে 200-300 শামিমা বলবো, আরেকটা হচ্ছে যে আমাদের এত নোটস লিখতে হয় না, মানে 21টা সাবজেক্টে লিখতে 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 we devise our own small forms। আর স্টুডেন্টরা মোবাইল ধরে দেয়, রেকর্ড করে নেয়। আমাদের সময় যেমন নোটস লিখতে হতো, এখন স্টুডেন্টরা রেকর্ড করে নেয় আর ডাইরেক্টলি বলে দেয়। আমরা এখন তো পিছিয়ে গেছি না, আমরা অন্য জেনারেশনরা এগিয়ে গেছে, তাই এইগুলো হচ্ছে রুট কজ রাজদীপ, হাতের লেখাগুলো। এই জন্যই তোমাকেও যদি আমরা এই 5 বছরের এরকম সব ট্রেনিং দিই আর এইগুলো নোটস লিখতে দিই, তোমার হাতের লেখাও কিন্তু অনেকেরা চিনতে পারে। আমাদের এক্সামে অত শর্ট টাইমের মধ্যে কত লং কোশ্চেনস, মানে আনবিলিভেবল। So you have to finish it off very fast like that. পড়াশোনা করে এসে লিখতিস এক্সামে? নিশ্চয়ই, ওদের পড়াশোনা করে আসবে না। বাপরে বাপ রাজদীপ, এখন আমি গার্ড দিতে গেছিলাম, মানে বাপরে শুভ্র তুই চিন্তা করতে, মানে পুরো বই মাইক্রো জেরক্স, পুরো বই, মানে আমাকে এটা না বললেই ভালো হয়। এটা সমস্ত প্রফেশনে আছে। তুই লতে জানিস কি লতে কি হয়, ল যারা পড়ে বা তাদের এক্সাম, তো আমার মনে হয় সেই জিনিসগুলোকে করতে হয় না মনে হয়। না না, আমরা নিজেরা যখন, আপনারা তো মেডিকেলে, আমরা তো যখন নিজেরা অনার্স পরীক্ষা দিয়েছি তখনই আমাদের হাতের লেখা পরীক্ষার হলে কাকের ঠ্যাং বকের ঠ্যাং হয়ে গেছিল। তো मेरे साथ 10th में हुआ था ऐसा। मैं 10th में मेरी हैंडराइटिंग हो गई थी, तो मैंने कहा जो डॉक्टर तो नहीं बनी, हैंडराइटिंग पे लोग डॉक्टर बोल देते हैं कि तुम डॉक्टर की तरह लिखती हो। आप अपने सवालों को कंटिन्यू करिए। ওই কম টাইমে তখন হয়েই যায় অ্যাকচুয়ালি, যে কোয়েশ্চেনস গুলো এমন ভাবে ফর্ম থাকে, মানে তখন তো পুরো বইটা পড়া, তো তখন একটা করে 10 মার্কসের রাইটিং 10 पेजेस, तो তখন তো হয়ে যায়। माया आपकी सवाल आप कंटिन्यू करें। मेरे सवाल की प्रॉब्लम ये राजदीप की मेरे जितने सवाल थे उनके आंसर्स मुझे पहले ही मिल चुके हैं, खासकर सुभज्योति सर से। फिर भी एक है तो मैं पूछ लेती हूँ दर्शक, वैसे 3-4 थे बट मैं एक ही पूछूंगी अब, कि वो थोड़ा मतलब मिलता जुलता ही है, आप जवाब दे चुके। कृपया नाम बता दीजिएगा जो दर्शक ये क्वेश्चन। हाँ बिल्कुल बिल्कुल, ये अर्चना पूछ रही है त्रिपुरा से। वो बोलती है कि जैसे आप लोगों को तो अलग अलग तरह के पेशेंट्स और उनके फैमिली मेंबर्स को डील करना पड़ता है, तो कभी ऐसा होता है कि आप लोग ऐसी सिचुएशन में फंस गए कि ये यार कहाँ फंस गए, कैसे बचे हम, और इसलिए आपके चेहरे पे एकदम स्माइल है कि आप जवाब दे रहे, मतलब कहाँ से लाते इतना पेशेंस, कहाँ से लाते? इन शॉर्ट ये पूछना चाहते हो। जब आप 4.5 साल का कोर्स और 1 साल का इंटर्नशिप करते हैं, फिर 3 साल की पीजी करते हैं, तो आपके अंदर वो पेशेंस जो है ऐसे ही आ जाती है। मतलब पेशेंस ही पेशेंस को लेके आती है मेरे ख्याल से। अदरवाइज मुझे लगता है जो कोई भी दर्शक अगर ये प्रोग्राम देख रहा है और उसको डॉक्टर बनना है, हम में से किसी की तरह बनना है, तो मुझे लगता है कि सबसे इम्पोर्टेंट जो इंग्रेडिएंट उसके लिए चाहिए वो है पेशेंस। क्योंकि हमारे घर में देर है बट अंधेर नहीं है, मेडिकल प्रोफेशन में देर है बट अंधेर नहीं है। तो ये हम लोग यही समझते हैं कि जो दूसरा वाला इंसान है, मेरे साथ भी बहुत टाइम हुआ है कि एक ही सवाल बार बार पूछे जा रहे हैं और एक ही सवाल, तो देन एक टाइम के बाद जब आपको लगता है कि नहीं आपने अपना पूरा यू हैव एक्सप्लेन्ड और आपने एक चीज को टू द लिमिट कर दिया है,
then I think it is sometimes required that you need to be firm. कभी firm होके you need to tell. किसी भी प्रोफेशन में इंसान वो करता ही है कि you need to be firm. Yet I would say majority of all of us जब वो firm होके मना करते हैं तो फिर we are respectful of people. Respect हमेशा करनी चाहिए और मैंने ये देखा है कि जब आप फर्म होके रिस्पेक्टफुली किसी को मना करते हैं तो फिर वो समझ ही जाते हैं उसको मेरे ख्याल से I don't think there is no requirement of misbehaving और कुछ की जरूरत नहीं है I तो very frankly after a time in my day I don't take calls and I tell कि मैं इतने दिन मतलब after say 9-10 o'clock I need some time for the family so even if people have requested sort of things so I very frankly tell them I will be able to help you again at 9 AM tomorrow but I'm sorry अगर बहुत ज्यादा emergency है तो please go to the hospital इससे ज्यादा मुझसे नहीं हो पाएगा তো আমি আমাদের সময়ও খুব সংক্ষিপ্ত হয়ে আসছে আমি দর্শকদের সবার প্রশ্ন নিতে পারিনি তো আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী কিন্তু বিশেষ বিশেষ যে প্রশ্নগুলো আমাদের মনে হয়েছে যেগুলো নেওয়া উচিত সেগুলোই নিয়েছি তো আমি শেষ করব 3টি প্রশ্ন জিজ্ঞাসা করে খুব সংক্ষেপে আপনাদের কাছ থেকে উত্তরটি চাইবো এবং প্রথম যে প্রশ্নটি করবো এটা একটা খুব কন্ট্রাডিক্টরি বলতে পারি সামিউল ইসলাম ঢাকা থেকে উনি প্রশ্নটা পাঠিয়েছেন যে আপনারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন আপনারা উপরওয়ালা কি মানেন কারণ আপনারা কি চোখের সামনে কখনো দেখেছেন যে কোনো মিরাকেল হচ্ছে মানে কেউ হয়তো বাঁচার সম্ভাবনা নেই অথচ সে বেঁচে গেল কি আপনারা কি তখন মানে কিভাবে জিনিসটাকে নেন এরকম মিরাকেল হতে দেখেছেন আমি বলি খুবই দুটো ঘটনা আমি বলবো একটা হচ্ছে যে আমার পোস্ট গ্রাজুয়েশনের টাইম আমি তখন জুনিয়র রেসিডেন্ট আর আমার উপরে আমার সিনিয়র রেসিডেন্ট বা রেজিস্ট্রার আছে আর কি তো আমি 24 আওয়ার্স আমাকে ওয়ার্ডে থাকতে হয় তো এনআইসিউতে একটা প্রিম্যাচিওর বেবি ছিল আর বেবিটা তখন ভেন্টিলেটরে ছিল তো আমি এনআইসিউ জাস্ট বাইরে এসেছিলাম কোনো কাজে সাথে সাথে সিস্টার আমাকে ফোন করে দ্যাট কি ডক্টর মিথুন তাড়াতাড়ি চলে আসুন বেবি হার্ট পাওয়া যাচ্ছে না বেবি ব্লু হয়ে গেছে তো আমি তখন জাস্ট ফার্স্ট 6 মান্থস তখন আমি বললাম যে সিস্টার আমি তখন প্রচন্ড প্যানিক হয়ে গিয়েছিলাম যে বেবিটা খুব ভালো মানে সবকিছু ঠিক আছে আর সাডেনলি হঠাৎ করে বেবিটা নীল হয়ে গেছে হার্ট চলছে না তো তখন আমাকে সিস্টার যেহেতু এক্সপিরিয়েন্স হলো কি মনে হচ্ছে কিন্তু এর মানে টিউব যেটা ভেন্টিলেশনের জন্য যে আমরা পড়াই সেই টিউবটা ব্লক হয়ে রয়েছে আর সত্যি কথা বলতে তখন আমি অতটা এক্সপার্ট নই যে বাচ্চাটা আমি টিউবটা চেঞ্জ করবো কারণ ইটস আ ডিফিকাল্ট স্কিলফুল জব তখন সিস্টার আমাকে কি বললো যে না আপনি পারবেন করতে আপনি করুন তাড়াতাড়ি কেন আমার যে সিনিয়র রেসিডেন্ট আছে সে আসতে একটু টাইম লাগবে আর বাচ্চা টাইম দেয় না একদম দেয় না 1 কিলো ওজনের বাচ্চা তো আমি জানি না ভগবান কিভাবে আমাকে ওই টাইমে জোর দিল বা কিছু আমি সাথে সাথে এক্সটিউবেট করলাম করে রিইনটিউবেট করলাম উইদিন 20-30 সেকেন্ডস বা 40 সেকেন্ডসের মধ্যে বাচ্চাটা আবার পিঙ্ক হয়ে গেল হার্ট চলে এলো সুন্দর করে হাত পায়ের মুভমেন্ট চলে এলো তো মানে সেটা আমার কাছে অ্যাজ এ জুনিয়র রেসিডেন্ট একটা খুব মিরাকেল মানে আমি তখন নেক্সট 1 আওয়ার বা হাফ অ্যান আওয়ার মানে চিন্তাই করতে পারছি না যে কি ফিলিং হচ্ছে আমার সেই টাইমটাতে আর একটা জিনিস হয়েছিল যে ওই পিডিয়াট্রিক ওয়ার্ডেই একটা 3 বছরের বাচ্চা ওর একটা বমির ইনজেকশন দেওয়া হয়েছিল ভমিটিং এর জন্য ভেরি আনএক্সপেক্টেডলি দ্যাট বাচ্চা জাস্ট কোল্যাপসড আনএক্সপেক্টেডলি অনেকেই দেওয়া হয় ইনজেকশনটা কোনো কারণে হয়ে গিয়েছিল তো আমরা ওকে রিসাসিটেট করছিলাম 10 মিনিট 15 মিনিট হয়ে যায় কিছুতেই কোনো রেসপন্স নেই খুবই খারাপ লাগছে 6-7 জন রেসিডেন্ট ডক্টর করছে সকাল হঠাৎ করে দেখলাম অলমোস্ট 15-20 মিনিটস পরে বাচ্চাটার হার্ট মনিটরে আসছে এগেইন ওর রিদিম নর্মাল হতে থাকলো ব্লাড প্রেশার পালস ফিল হতে থাকলো তো দিস টু ইভেন্ট সত্যি মানে ওই টাইমে শুধুমাত্র ভগবান ছিল বলে হয়তো বা মানে জানি না কি মিরাকেল হয়ে গেল বাট রিয়েলি দিস টু ইভেন্টস খুবই মনে দাগ কেটে যায় আর কি তো এই ঘটনাগুলো সত্যি খুবই ভালো লাগে আচ্ছা I just want to give a like message to my viewers যে যেটা হচ্ছে যে like most doctors are sincere and they are working for their patients no doctor want their patients to die everybody is working with their knowledge তার total knowledge total sincerity নিয়ে patient দেখছে এবার same patient same treatment outcomes can be different one may survive one may not but the sincerity of the doctor may be same but patient এর তরফ থেকে কিন্তু the acknowledgement is always result dependent patient মারা গেলেই ডাক্তারকে মারো patient ভালো হলেই ডক্টর is a ভগবান so that I guess needs to change তাই না যে outcome we understand that losing a dear one losing a
very close person মাথা ঠিক থাকে না, we get, and especially আমাদের হিন্দি movies and serials এ যেভাবে হিরো গিয়ে ডক্টরের কলার ধরে, these things should be stopped. I think people gets more motivated from them, and when you're losing a dear one এরকম হতেই পারে যে তখন মাথা ঠিক থাকে না, but then you have to remember that doctor কিন্তু তার total knowledge, total sincerity দিয়ে দেখেছে, and it is really a miracle যে একটা পেশেন্টে সেটা কাজ করলো আরেকটা পেশেন্টে কাজ করলো, maybe the symptoms are same. So you have to understand that God, like most of the doctors are spiritual. We think that there is someone আমাদের উপরে who is telling us কি যেটা কাজ করছে সেটা করছে না, তাই তো? তো সেটা একটু মাথায় রাখা উচিত যে পুরোটাই কিন্তু ডক্টরের হাতে থাকে না, there is something above who is controlling. So পোয়েমটা মনে রাখতে হবে যে ট্রায়াম্ফ এন্ড ডিজাস্টার দুটোই আসবে, and we should treat both equally. একদমই এই জায়গা থেকে। হ্যাঁ মিঠুন বলুন। জাস্ট আমি এটাকে জাস্ট সাম আপ করতে চাই that we can't guarantee for cure, but we can guarantee for our level based care. We can guarantee for our level based care, but we can't give you guarantee for cure. So that should be the thing. যে যারা ডাক্তার তারা কিন্তু সবাই মানুষ, তাদের দ্বারাও ভুল হতে পারে, কিন্তু ভুল হলেই যে কারোর কলার ধরে কাউকে ধরে একেবারে নির্যাতন করা এটা একেবারে অমানবিক। কেন প্রত্যেকটা ডাক্তার, যেটা শামিমা বললো, ওরা কিন্তু নিজের ইচ্ছায় কোনো পেশেন্টের ক্ষতি করে না। এটাতে অনেক ফ্যাক্টরস আছে, সেটা নিয়ে আরেকটা দিন আলোচনা করা যাবে। আমি একটাই কথা বলবো, যেটা মিডিয়ারও একটা বিরাট পজিটিভ রোল এখানে প্লে করার আছে। 100টা কেস যখন কোভিড হচ্ছে, তার মধ্যে যখন 95 কেস বাড়ি ফিরে যাচ্ছে, তখন ওই কেসটা দেখানো খুব ইম্পর্টেন্ট যে এরাও সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে, রাদার দেন ওই দুটো কেস নিয়ে চাঞ্চল্য ক্রিয়েট করা যে ওই দুটো কেসে পেশেন্ট মারা গেছে এবং সেই জিনিসটাকে সেন্সেশনালাইজ করে দেওয়া। কেন একটা জিনিস যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের দেশে নেগেটিভ নিউজ আগুনের মতন ছড়িয়ে যায়, সেটা আমাদের দেশ না, সব দেশে পজিটিভ নিউজ ছড়াতে অনেক বেশি এফর্ট দিতে হয়। তো এটা আমি মিডিয়ার কাছেও একটা আপিল করবো ডক্টরস কমিউনিটি। আমাদের হেডলাইন্স ত্রিপুরা এবং ক্যালকলিং টিভি এবং নিউজ ভিশন বাংলাদেশ, তো এই সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করব আপনারা ডাক্তারবাবুদের এই কথাগুলো অবশ্যই শুনবেন, এটাকে অনুমতি করবেন, কারণ এই কথাগুলো খুবই হৃদয়স্পর্শী কথা। এবং মিডিয়া পার্সোনাল হিসেবে আমারও মনে হয় ঋণাত্মক খবর ছেড়ে যদি ধনাত্মক খবরের দিকে, পজিটিভ নিউজের দিকে আমরা যাই, সেটা অবশ্যই খুব ভালো একটি প্রেক্ষাপট তৈরি করে। তো আমি আশা রাখবো সবাই এই জিনিসটি শুনবেন। তো আমি শেষ প্রশ্নে আসবো এবং প্রত্যেক ইন্ডিভিজুয়ালি এক কথায় উত্তরটি নেব। যে প্রশ্নটি পাঠিয়েছে, দুজন একই প্রশ্ন পাঠিয়েছে, একজন হচ্ছে মোনালি দে জলপাইগুড়ি থেকে, আর একজন হচ্ছে মিথিলেশ ত্রিপাঠী মুম্বাই থেকে। তাদের প্রশ্নটা ছিল, আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে জিজ্ঞেস করছি। সুব্রজ্যোতি বাবু, প্রথমে আপনাকে, ডাক্তার না হলে কি হওয়ার ইচ্ছা ছিল বা কি হতে এখন ইচ্ছা করে? ডাক্তার না হলে কিছুই তো পারি না, ডাক্তার না হলে আবার ডাক্তারই হতাম। কেন আমি খুবই আই এম ভেরি হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড। যতই আমি দুঃখ করি না কেন, আবারও যদি জন্ম নিই আবার ডাক্তার হব, কিন্তু এক দুটো ডিসিশন একটু কারেক্ট করবো এইবার যদি ডাক্তারি আবার থেকে পড়তে যাই। তো হয়তো ডাক্তার না হলে ডাক্তার হতাম। আর ডেফিনেটলি আরেকটা জিনিস হওয়ার খুব ইচ্ছে আছে, আমি জানি না, ওটা চেষ্টা করছি। সেটা হচ্ছে মিডিয়ার সাথে একটা ভালো যাতে সম্পর্ক থাকে। তো আমার মনে হয় মেডিকেল করেসপন্ডেন্ট, ওটা আমার হওয়ার এখন খুবই ইচ্ছে আছে, জানি না যদি কোনোদিন হতে পারি। তো বিদেশে ওটা আছে, দেশে আমাদের ডাক্তাররা মিডিয়াতে থাকে না। আই থিঙ্ক ইট ইজ ভেরি এসেন্সিয়াল যে কিছু ডাক্তারদের মিডিয়াতে কাজ করা উচিত, to become the bridge between the medical community and the media on the other side, because we can promote ঠিক-ঠাক। বিলকুল, একদমই এটা খুব, এবং আপনি মিডিয়াকে অনেক সময়ও দেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি দীপ্তাংশু স্যারের কাছে জানবো, ডাক্তার না হলে কি? আমার ডাক্তার না হলে আমার ইচ্ছে ছিল, আমি জানি না কেন ইচ্ছে ছিল, আমি বলছি আমার সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছে ছিল। কেন? তখন 1998-এ অতটা আসেনি। আমি মাধুরী দীক্ষিতের খুব ফ্যান ছিলাম, আর মাধুরী দীক্ষিতের একটা আর্টিকেল পড়েছিলাম, তাতে ছিল মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার মাধুরী দীক্ষিতের খুব ইচ্ছে ছিল। তো আমি খালি মাকে বলতাম যে এইবার আমি যদি জয়েন না পাই তাহলে আমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়বো, আমি সায়েন্টিস্ট হব। খুব 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 ভালো লাগলো আপনার কথাটা শুনে।
যারা মাধুরী দীক্ষিতের ফ্যান আছেন, যারা দেখছেন, তারা আপনাদেরই একজন ফ্যান, আপনারাও একজন ডাক্তারবাবুকে পেয়ে গেলেন ফ্যান হিসেবে। তো আমি একই প্রশ্ন নিয়ে শামীমা ম্যাডামের কাছে আসবো। ম্যাডাম, ডাক্তার না হলে কি? এখন তো আর কিছু ভাবতেই পারি না, মানে অন্য কিছু হতে বোধহয় পারতাম না, লাইক ফুললি মানে ডক্টর মেটেরিয়ালই হয়তো। মানে এখনো তো কথা বলতে গেলে কনভারসেশনে মানে এমন মেডিকেল টার্মস ইউজ করা হ্যাবিট হয়ে গেছে, মানে আমার বাচ্চারাও মোটামুটি মেডিকেল টার্মস শিখে ফেলেছে এরকম অবস্থা। প্রক্সিমাল, ডিস্টাল, মানে ওরাও শিখে ফেলেছে। অন্য কিছু ভাবতেই পারি না যে ডক্টর ছাড়া অন্য কিছু হতাম। তবে ওই ছোটবেলায় বোধহয় 9-10 বোধহয় ইচ্ছা ছিল যে সায়েন্টিস্ট হবো, এমন কোনো ইনস্ট্রুমেন্ট বানাবো, সব প্রবলেম সলভ হয়ে যাবে, ওরকম টাইপের কিছু বোধহয় ইচ্ছে ছিল। বাট লেটার অন 11-12 থেকে তো মানে ডক্টরি ছাড়া আর কিছু ভাবিনি। একদমই। আর আমি মিঠুন বাবুর কাছে আসবো অতি সংক্ষেপে, যে আপনার ছবি আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে অক্ষয় কুমারের সাথে। তো ফিল্ম স্টার হওয়ার ইচ্ছে ছিল নাকি ডাক্তার না হলে? না, এই ধরনের কিছু ছিল না। আমি বেসিক্যালি আমার একটু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমার দুই দাদা তারা খুব প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার ছিল। ইভেন আই ইউজ টু অলসো, মানে আমি খুবই অ্যাক্টিভ ক্রিকেট খেলতাম, কলেজেও খেলতাম। এখানে বোম্বেতে এসেও আমি ব্রিজ ক্যান্ডি হসপিটালের হয়ে ইন্টার হসপিটাল রিপ্রেজেন্ট করি। তো আমি খুব সিনসিয়ার সিরিয়াস ক্রিকেট প্লেয়ার হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের পড়াশোনার পরিকাঠামো বা এগুলো আইদার অর যেটা এব্রডে দুটোই করতে পারেন। তো ফরচুনেটলি আর আনফরচুনেটলি সেটা হয়ে ওঠেনি। তাও যতটা সম্ভব করি। তো ক্রিকেট, প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার হওয়ার খুব ইচ্ছা ছিল একটা টাইমে। তো এনিহাউ আই এম নট আনহ্যাপি। খুবই ভালো লাগে এই প্রফেশনে এসে, এবং তার সঙ্গে অন্যান্য যে ইচ্ছা সেগুলোকে মেনটেন করা। একদমই। আপনাদেরকে প্রত্যেককে অনেক ধন্যবাদ, ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক, ডক্টর মিঠুন ঘোষ, ডক্টর শামীমা ইয়াসমিন এবং দীপ্তাংশু মুখার্জি। ডক্টর, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং নিউজ ভিশনকে সময় দেওয়ার জন্য। অ্যাভেনিয়ার শো এবং নাইরোবি হসপিটালের সহযোগিতায় আপনারা এই শোটি দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষ সহ গোটা বাংলাদেশ, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে। এবং আশা রাখবো পরবর্তীকালেও আমরা এরকম অনেক শো করতে পারি। এবং আজকে ডাক্তারবাবুরা যে কথাগুলো বলেছেন সেগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন, মনে রাখবেন, এবং তাদের এই নতুন রূপ আপনারা যেটা দেখলেন আপনারা এনজয় করুন। এবং আরো একটা কথা আমি বিশেষভাবে আপনাদেরকে বলবো, যে আমরা প্রথমেই বলেছিলাম তাদেরকে ভগবান, তারা মানুষ রূপী ভগবান, তারাও মানুষ, তাদেরও ফিলিংস আছে, তারাও মানুষ, তারাও কাঁদেন, তারাও রোগীকে ফিল করেন। তো সেই জায়গা থেকে বলবো আপনাদের একটু বোঝা উচিত, তারাও বোঝেন, তাদেরকে একটু সম্মান করুন। আশা রাখবো পরবর্তীকালে কোনো ডাক্তারকে যেন কোনো রকম ভাবে আক্রান্ত হতে না হয়, এই আশা রেখে আজকের ন্যাশনাল ডক্টরস ডেতে সমস্ত ডাক্তারবাবুদের শুভেচ্ছা জানিয়ে, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি অনুষ্ঠানটি শেষ করব। আপনাদেরকে অনেক অনেক आप ধন্যবাদ। सभी को बहुत बहुत शुभकामनाएं डॉक्टर्स डे की। और आप हमारे पास यहाँ आए, हमें ज्वाइन किया, बहुत बहुत धन्यवाद। हमें बहुत मजा आया, उम्मीद है आप लोगों को भी आया होगा। थैंक यू सो मच। অনেক অনেক মজা করলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা, ক্যালকলিং টিভি এবং নিউজ ভিশন বাংলাদেশ। নমস্কার। Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Narovi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems.